নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শোনাব একটি মর্মস্পর্শী ভৌতিক কাহিনী। রচনা রাজেশ বসু। গল্প প্রেয়সীর ডাক। দর্শক বন্ধুরা, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, লাইক কমেন্ট কিছুই করছেন না। ওগুলো করুন, আমি মোটিভেট হব। শুরু করছি প্রেয়সীর ডাক। এসেছিলাম মুর্শিদাবাদের লালগোলায়। কলকাতা থেকে সরাসরি নিজেই গাড়ি ড্রাইভ করে এসেছি। একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা দুস্থদের জন্য বিনামূল্যে মেডিকেল চেক আপের বন্দোবস্ত করেছিল। বহুজাতিক কোম্পানি, পারিশ্রমিকের অফারটাও ভালো ছিল। তাছাড়া আমার হবু শ্বশুরমশাই বহুজাতিক এই কোম্পানির স্থানীয় কর্তা। তারই একমাত্র কন্যা সৌরেশনীর সাথে আমার 3 বৎসরের প্রেম। এই বর্ষাতেই আমরা বিয়ে করছি। সৌরেশনী গাইনোকোলজিস্ট। দুজনেই কলকাতার একটি নার্সিংহোমে জয়েন করেছি। সেখানেই দুজনের আলাপ এবং প্রেম। গোলমালটা হলো ফিরতি পথে। আমারই খামখেয়ালিপনা। চলে গেলাম আজিমগঞ্জের দিকে। জানি না কিসের টানে চললাম। মাঝপথে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। এমন সময় গাড়িটাও বেমক্কা, বিগড়ে গেল, দাঁড়িয়েও গেল। কান ফাটানো একটা বাজ পড়ার পর মাথাটা ঝিমঝিম করে উঠল, অবশ হয়ে গেলাম যেন। এই সময় বুড়ো মকবুল তার ভ্যান রিক্সা নিয়ে হাজির হলো। দূরের হাট থেকে সওদা করে ফিরছিল। আমার দশা দেখে তার সবজি ভ্যানেই আমাকে চাপিয়ে নিয়ে চলে এলো নবাব আমলের একখানি প্রাচীন মহলে, রাতের অতিথি করে। ধুধু মাঠের মাঝখানে দোতলা বাড়ি, জরাজীর্ণ। এখানে মানুষ কী করে বাস করে ভেবেই পেলাম না। আবছা অন্ধকারে দেখলাম দরজা জানলার কবাট নেই, দেয়ালের পলেস্তারা খসে গেছে, ইটের ফাঁকে ফাঁকে অশ্বত গাছের ছড়াছড়ি। দূরে একটা ভাঙা মসজিদ বা দরগার ধ্বংসাবশেষও দেখা যাচ্ছে। মকবুল বলল, আপনার খুব কষ্ট হবে স্যার এ বাড়িতে থাকতে, কিন্তু দুর্যোগের রাতে আর কিছু তো করারও নেই। মূল দরজা দিয়ে ঢুকে দুপাশে পরপর ঘর। একদম কোণের ঘর থেকে হালকা একটা হলদে আলো আসছিল। আমি বললাম, তোমার সঙ্গে আর কে থাকে? ঘরে কুপি জ্বলছে দেখলাম। প্রশ্ন শুনে মকবুল যেন একটু চমকে উঠল। বলল, কেউ না তো, আমি একলাই থাকি। একটু পরে মকবুল একটা কেরোসিনের লম্ফ নিয়ে হাজির হলো। সিঁড়ির ধাপ পেরিয়ে দুজনেই উঠে এলাম দোতলায়। আমার হাতে লম্ফ ধরিয়ে দিয়ে মকবুল একটা ঘরের তালা খুলল। এ ঘর বন্ধই থাকে, বিবিজানের ঘর কিনা। আপনি থাকুন, কোনো অসুবিধা হবে না। লম্ফের আলোয় দেখলাম ঘরে কেবল খাট বিছানাই আছে, তেমন কোনো আসবাবপত্র নেই। পুরনো একটা গদি আটা চেয়ার, তাকওয়ালা ফাঁকা কাঠের একটি আলমারি, মাথার উপর একটা বিশাল ঝাড় লণ্ঠন, আর সব কিছুই মাকড়সা জালে ঢাকা। এ ঘরে একটা রাত, গোটা রাতটা কাটাতে হবে ভাবতেই আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। একটি বড় জামবাটিতে মুড়ি, নারকেল আর বাতাসা নিয়ে এলো মকবুল। আমার রাতের খাবার। গরিবের ঘর স্যার, এর বেশি আর কিছু নেই, গুস্তাফি মাফ করবেন। মকবুল ঘর থেকে বেরিয়ে গেল। খাওয়া শেষ হতেই মকবুল জল নিয়ে হাজির হলো। বললাম, এই ঘর বিবিজানের বলছো? কে ছিল এই বিবিজান? আবছা আলোতে মনে হলো মকবুলের চোখ জ্বলে উঠল। কি আর বলবো, সে ছিল এক নাচনেওয়ালির মেয়ে, কিন্তু ছিল দুর্দান্ত রূপসী। নবাব তাকে জোর করে এনে রেখেছিলেন এই মহলে, কিন্তু সে ধরা দেয়নি। কে জানে, হয়তো ইশক ছিল কারোর সাথে। এখনও সে ঘুরে বেড়ায় এ বাড়ির আনাচে কানাচে। ভারী সুন্দর গলা ছিল তার। পাশের ঘরেই আসর বসত, বিবিজান গাইত,
কি সুর ছিল তার গলায়। এবার মকবুল ধীর পায়ে পিছনের জানলার কাছে গিয়ে দাঁড়ালো। জানেন স্যার, এরকম চাঁদের আলোয় রাতের বেলায় এখনও তাকে দেখা যায়, তার গান শোনা যায়। আশিকের জন্য সে নিজেকে কুরবান করে দিয়েছিল। কেন যেন মনে হলো লোকটা আমাকে অকারণে ভয় দেখাচ্ছে। বললাম, অনেক গল্প বলেছ চাচা, এবার থাক, সকালে না হয় কথা হবে আবার। হ্যাঁ, তোমার ওই বিবিজান, কি যেন নামটা তো বললে না? নাম দিয়ে কি হবে স্যার, সে ছিল চাঁদের আলো, দুনিয়ার আলো। লোকটা বাটি আর জলের পাত্র নিয়ে চলে গেল। ঘুমিয়েই পড়েছিলাম, ঘুম ভাঙল অদ্ভুত এক আওয়াজে। ঝুম ঝুম শব্দ, কেউ যেন ঘুঙুর পায়ে হাঁটছে। উঠে বসলাম বিছানায়। আওয়াজটা দরজার বাইরে থেকে আসছে। বিছানা থেকে নেমে পড়লাম, দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে থাকলাম। না, আর কোনো শব্দ নেই। আমি ভুলই শুনেছিলাম হয়তো। আবার শুতে যাব, তখন আবার আওয়াজ। এবার ঘুঙুর নয়, সুরেলা নারী কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত। পিয়া বিদেশ গায়া, কি সুন্দর গলা। আমার হৃদস্পন্দন বাড়তে লাগলো। কে গাইছে এত রাতে? বিবিজান? এই চাঁদের আলোয় উঠে এসেছে গোরস্থান থেকে? না, এ অসম্ভব। এ বিবিজান নয়, এ অন্য কেউ। বছর দশেক আগে এই মধুকণ্ঠীর টানেই আমি চঞ্চল হয়েছিলাম। হুবহু সেই কণ্ঠস্বর। না, হিসাব মিলছে না, কিছুতেই হিসাব মিলছে না। এই কণ্ঠস্বর সুমনার। গানটা হঠাৎ বন্ধ হলো। দৌড়ে বাইরে এলাম। শুনশান সব কিছু, কেউ কোথাও নেই। ঘুঙুর বেজে উঠল আবার। আবার শুরু হলো সুরের মূর্ছনা। পাশের ঘর থেকেই আসছে গানের আওয়াজটা। পায়ে পায়ে পাশের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আলতো ঠেলতেই দরজাটা খুলে গেল। আবার হৃৎপিণ্ডটা তড়াক করে গলার কাছে চলে এলো। কি দেখছি আমি? এই যে অসম্ভব দৃশ্য! পরনে সাদা চেলি আর ঘাগরা পরা এক নারী দরজার দিকে পিছন ফিরে বসে গাইছে। আমি ভেতরে ঢোকা মাত্র গান বন্ধ হয়ে গেল। দু তিন পা এগোতেই মেয়েটি উঠে দাঁড়ালো। চিৎকার করে উঠলাম, কে তুমি? কে? মেয়েটি গোটা শরীর নাচের তরঙ্গ তুলে হেসে উঠল খিল খিল করে। এগিয়ে এলো আমার দিকে, হিস হিস করে বলল, আমায় চিনতে পারছো না? কত বছর বসে আছি তোমার পথ চেয়ে। আমার মাথাটা কেমন যেন টলছিল। কোনো মতে বললাম, কিন্তু তুমি তো মরে গেছি না? আহা, সত্যিই যে মরে যাই। আবার সেই খিলখিলিয়ে হাসি। আমি ধরতে যাই তাকে। এ বিবিজান নয়, এ সুমনা, আমার 10 বছর আগের সেই প্রেমিকা। সে কিন্তু ধরা দিল না, পাশ কাটিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমিও তার পিছু নিলাম। কিন্তু সিঁড়ির মুখেই পথ আগলে দাঁড়িয়ে অন্য এক মহিলা। অন্ধকারেও তাকে আমি চিনতে পারলাম। সুমনার মা, আম্মিজান। বললাম, আম্মিজান, আমায় মাফ করুন, কিন্তু আপনারা এখানে এভাবে? আমি তো জানতাম। কি জানতে? ব্যঙ্গের সুরে আম্মিজান গলা বলল, মানে আম্মিজান, আমি তোতলাচ্ছিলাম। আমি শুনলাম গায়ে আগুন লেগে সুমনা মরে গেছে। ছি ছি ছি, খবরটা পেয়েছিলে তবে? সরে যাও আমার সামনে থেকে। মরিয়া হয়ে বললাম, একটিবার, শুধু একটিবার সুমনার সঙ্গে আমায় কথা বলতে দিন। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গিয়েছিলাম কথা বলতে বলতে। আমি দেখলাম সেখানেই সুমনা দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে ফিসফিসিয়ে বলল, বলো, কি বলতে চাও? আমি শুনছি। আমি দাঁড়িয়ে রইলাম থমকে। আমার হৃদস্পন্দন বাড়ছে, কিছু বলার ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি সবে ডাক্তার হয়েছি। আজিমগঞ্জের প্রাইমারি হেলথ সেন্টারে জয়েন করেছি। সারাদিন কাজের পর বিকেলের দিকে একটু হাওয়া খেতে বেরোতাম। একদিন হঠাৎই সুমনার সাথে আলাপ হলো। অসাধারণ সুন্দরী ছিল সে। বড়জোর 17 কি 18 বছর বয়স হবে। সুমনা ভালো পরিবার থেকে ছিল না। ওর মা মুজরা করত। সুমনা ভারী সুন্দর গান গাইত, বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত। সুমনার মায়ের ইচ্ছা ছিল
মেয়ে বড় হয়ে নামি গাইয়ে হবে। আমি সুমনার প্রতি আকৃষ্ট হলাম। গান শেখানোর জন্য সব রকমের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলাম। তবে সুমনার সাথে আমার অবাধ মেলামেশা পছন্দ করতেন না আম্মিজান। লোকালয় থেকে একটু দূরে নিরিবিলিতে একটা বাড়িতে আমি ভাড়া ছিলাম। আমি থাকতাম একলাই। ক্রমে সুমনাকে ঘরে আনতে শুরু করলাম। আসতে না চাইলে কলকাতায় ফিরে যাব বলে ভয় দেখাতাম। আমরা ক্রমশ শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে লাগলাম। চাকরির পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য পরীক্ষা দিয়েছিলাম। ভালোভাবে উত্তীর্ণ হলাম এবং পিজিতে পড়ার সুযোগ পেলাম। সুমনাকে অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে ফিরে এলাম কলকাতায়। ঝাঁ চকচকে ভবিষ্যতের নেশায় সুমনাকে আমি ভুলে গিয়েছিলাম। একদিন খবরের কাগজ একটা খবর দেখলাম। আজিমগঞ্জের একটি গ্রামে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। খবরটা পড়ে কেন জানি না সুমনার কথাটাই মনে পড়ল প্রথম। এ সুমনা নয় তো? আজ অকারণে এই যে আজিমগঞ্জের দিকে গাড়ি চালিয়ে চলে এলাম, সেও কি এই সুমনারই টানে? কি সাফাই দেব এখন আমি সুমনাকে? ও কি বিশ্বাস করবে? আমতা আমতা করে বললাম, সুমনা, তুমি আর কটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলে না? এভাবে থাক। অসভ্য, বেঈমান, বেশরম আর একটা কথাও বললেই এই মাটিতেই পুঁতে ফেলব তোমায়। ভয়ঙ্কর রাগে এগিয়ে এলেন আম্মিজান। কি করতে মেয়েটা? কি করতো? কে দেখতো ওর পেটের বাচ্চাটাকে? কাঁটায় যদি এতই ভয়, তো গোলাপ ছিঁড়তে শরম হয়নি? মুজরা করি বলে কি কি ভেবেছিলে আমরা শরীরের ব্যবসা করি? আমার মাথাটা ভোঁ ভোঁ করছে। দেখো ডাক্তার, কি করেছো তুমি ওর? এখন মাপ চাইছো? পারবে সব কিছুর ফিরিয়ে দিতে? ওর খুশি, ভালোবাসা, ওর বাচ্চা পারবে ফিরিয়ে দিতে? এই বলে সুমনার মুখের পর্দাটা এক টানে সরিয়ে দিল। ওর ঝলসানো চেহারা দেখে আমি শিহরে উঠলাম। দীর্ঘশ্বাস ফেলল সুমনা। বলল, ভুল আসলে আমিই করেছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। তুমিই বেঈমান। যেতে দাও। আমি আর তোমার সামনে কোনো দিন আসব না। মিনমিন করে বললাম, সুমনা, যেও না, যেও না, আমায় ক্ষমা করো। ক্ষমা? হিসিস করে উঠল। আমি ছুটে ধরতে গেলাম ওকে, পারলাম না। হুমড়ি খেয়ে পড়লাম। পেছন থেকে আম্মিজান খিল খিল করে হেসে উঠল। আমি উঠে পাগলের মতো ছুটতে শুরু করলাম। ভোর হয়ে আসছিল। আমি ছুটছি, পেছনে হিমস্রোত বয়ে দেওয়া খিলখিল হাসির আওয়াজ। ছুটতে ছুটতে একসময় ধুধু মাঠের মাঝে আমার গাড়ির কাছে চলে এলাম। এই ভোরেও বেশ কিছু লোক জটলা করে আছে আমার গাড়িটাকে ঘিরে। তাদের নজর গাড়ির ভেতর। এ কী কাণ্ড! গাড়ির এমন ঝলসানো অবস্থা হলো কেমন করে? কখনই বা হলো? চিৎকার করে উঠলাম, কিন্তু লোকগুলো মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। ওরা আমায় যেন দেখতেই পেল না, আমার চিৎকার যেন শুনতেই পেল না। এবার আমারই মনে হলো আমি যেন আমাতেই নেই, সুমনার মতোই কায়াহীন হয়ে গেছি। ড্রাইভার সিটে যে আতপোড়া মানুষটি বসে আছে, সে আর কেউই নয়, স্বয়ং আমি। গল্পটি শেষ হলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সুচিন্তিত কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও ভালো ভালো গল্প বলার জন্য। ধন্যবাদ। সঙ্গে থাকবেন। আগামী সপ্তাহে শোনাবো আরও একটি মজাদার রহস্য গল্প।